হ্যালো এভরিওয়ান, তোমাদের ক্লাস 7-এর 7th চ্যাপ্টারটা আজকে আমি শুরু করছি, জল দূষণ। তোমাদের দেখতে পাচ্ছ অনেক গল্পের মাধ্যমে রয়েছে বইটা, প্রচুর গল্প আছে ছোটো ছোটো। তো আমি এগুলো শুধুমাত্র তোমাদের প্রশ্ন উত্তর আলোচনা করব এবং সেটা বোর্ডে করব। বোর্ডে আমি প্রশ্ন এবং উত্তর দুটোই আলোচনা করে দেবো, যে কী কী প্রশ্ন আসতে পারে, কোন রকম শর্ট কোশ্চেন, কত নম্বর আসতে পারে, সেগুলো আমরা বোর্ডে আলোচনা করে নেব। এবং বোর্ড ওয়ার্কের পর তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, কারণ শেষে রয়েছে কোন কোন জায়গাগুলো আমি মার্ক করব পেন্সিলে, সেগুলো একটু দেখে নিও, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। ওকে, থ্যাংক ইউ। দেখতে থাকো তাহলে। 7 চ্যাপ্টার জল দূষণ আমি শুরু করছি। এখানে আমি প্রশ্নভিত্তিক আলোচনা করব, যাতে তোমাদের প্রশ্নগুলো ফেস করতে সুবিধা হয়। তাহলে প্রথম যে প্রশ্নটা হবে সেটা হচ্ছে, জল কিভাবে দূষিত হয়? জল দূষণ, দূষণ মানে আমরা জানি পলিউশন, যখন যেটা আমাদের ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে সেটাকে বলি আমরা দূষণ, তাই তো? জল দূষণ মানে জল যখন আমাদের ব্যবহারের অযোগ্য হয়ে যায় সেটাকে আমরা বলি জল দূষণ। জল কীভাবে দূষিত হচ্ছে? যখন পানের অযোগ্য হয়ে যাচ্ছে। কেন পানের অযোগ্য হচ্ছে? যদি জলের মধ্যে কোনো দূষিত পদার্থ, যেখানে রাসায়নিক বা জীবাণু, বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ হতে পারে, অজৈব পদার্থ হতে পারে, রাসায়নিক, অজৈব এবং জীবাণু মিশ্রিত হয় এবং সেটা পানের অযোগ্য হয়ে যায়, সেটা মানুষের ক্ষেত্রে, অন্যান্য প্রাণীর ক্ষেত্রে এবং জলজ প্রাণীর ক্ষেত্রে, ঠিক আছে? সেই তখন কি হয়, ওটা পানের অযোগ্য হয়ে যায়, বাসস্থানের অযোগ্য হয়ে যায়। কোন প্রাণীদের ক্ষেত্রে জলটা বাসস্থান? জলজ প্রাণীর ক্ষেত্রে ওদের কাছে জলটা বাসস্থান, তাই না? তো সেই জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, জৈব, জীবাণু, অজৈব পদার্থ, জীবাণু ইত্যাদি যখন মিশছে, তখন মানুষ এবং অন্যান্য প্রাণীদের পানের অযোগ্য হয়ে যাচ্ছে এবং জলজ যে সমস্ত প্রাণী পতঙ্গ তাদের বাসস্থানের অযোগ্য হয়ে যাচ্ছে। সেই জন্য তখন জলটা দূষিত হচ্ছে বলা যেতে পারে। এরপরে হচ্ছে কিছু নদীর নাম বলবো যেগুলো দূষিত হয়েছে অতিমাত্রায়, ঠিক আছে? তো যেমন 1 নম্বর আমি বলবো, 2 নম্বরে যেটা লিখবো, আচ্ছা প্রথমে আমরা লিখি অতিমাত্রায় দূষিত নদী। অতিমাত্রায় দূষিত ভারতীয় নদী, এটা লিখবো। একটা অতিমাত্রা দূষিত শুধু নদী মানে বিশ্বের, এখানে যেগুলো আছে গঙ্গা, প্রথমেই আমরা কি লিখবো? গঙ্গা। যমুনা আছে, কাবেরী আছে, কৃষ্ণা আছে, ঠিক আছে? আচ্ছা, আর অতিমাত্রায় অন্যান্য নদী আছে, মিসিসিপি, ওয়াংহো, এই নদীগুলো অতিমাত্রায় দূষিত। এরপরে আমরা দেখব, মানে প্রচুর দূষণ এখানে ঘটছে। গঙ্গা কিভাবে দূষিত হয়? গঙ্গা দূষিত হয় প্রধান কারণ হচ্ছে মানুষের কার্যকলাপে, ঠিক আছে? মানুষের কার্যকলাপ। কি কার্যকলাপ করছে যাতে গঙ্গাটা দূষিত হচ্ছে? মানুষের কার্যকলাপ মানে হচ্ছে ধরে নাও, যেমন আমরা বলতে পারি যে যখন আমরা বিসর্জন করি, বিভিন্ন জিনিসপত্র ঠাকুরের সাথে থাকে, সেগুলো ভাসছে। তারপরে এছাড়াও বিভিন্ন ধোঁয়া, বিভিন্ন কলকারখানার যে সমস্ত বিষাক্ত দূষিত পদার্থগুলো বিভিন্ন শৌচাগার থেকে, সব যে ওগুলো কী হয়, ড্রেন, নালা, বিভিন্ন জায়গা থেকে দূষিত পদার্থগুলো বা দূষিত জলগুলো, যেখানে অলরেডি বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ মিশ্রিত থাকছে, সেই রাসায়নিক পদার্থ মিশ্রিত দূষিত জলটা কোথায় গিয়ে পড়ছে? নদীতে। তার মানে এইগুলো কার কার্যকলাপ? এগুলো মানুষের কার্যকলাপ। তাহলে মানুষের কার্যকলাপের কারণেই কি হচ্ছে? এখানে দূষিত হচ্ছে। তার মানে শুধুমাত্র কোনো শহর বা নগর নয়, কলকারখানা, শহর, নগর, জনবসতি ইত্যাদি থেকে প্রচুর পরিমাণে বিষাক্ত আবর্জনা, রাসায়নিক পদার্থ মিশ্রিত জল এইখানে মিশছে নদীতে, তার ফলে গঙ্গা দূষিত হচ্ছে। এটা 1 বা 2 এর জন্য তৈরি করে রাখতে পারো, এটাও তাই 1 বা 2। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে আমাদের যে জলের পরিমাণ কেমন, সেখান থেকে শর্ট কোশ্চেন পাবে। এটা শর্টের জন্য খুব ইম্পর্টেন্ট, মানে এমসিকিউ, সত্য মিথ্যা সবের জন্য।
জলের পরিমাণ, কেমন কি জল রয়েছে পৃথিবীতে, এটা একটু দেখে নেব। প্রথমত 4 ভাগের মধ্যে 3 ভাগই জল, এটা একটা লাইন মনে রাখবো। 4 ভাগের 3 ভাগ জল, আর 1 ভাগ মাত্র স্থল, তাহলে পড়ে থাকলো 1 ভাগ। 4 ভাগের মধ্যে 3 ভাগ যদি জল হয় তাহলে 1 ভাগ মাত্র স্থল, এটা একটা লাইন মনে রাখতে হবে। এই যে 3 ভাগ জল, এই 3 ভাগ জলটাকে যদি আমরা 100% ধরি, 100% ধরি, তাহলে আমরা দেখাবো যে কত পরিমাণে জল আমরা পাচ্ছি। এই 3 ভাগ জলের মধ্যে ম্যাক্সিমাম জলই হচ্ছে সমুদ্রের জল, মানে সমুদ্রের জলটা তো আমাদের পানের অযোগ্য, যেটাকে আমরা বলি নোনা জল। তো সেটা কত, 97% হচ্ছে নোনা জল। যদি আমরা এখানে দেখি, এই যে 97, এটা হচ্ছে নোনা জল, ঠিক আছে। এবারে বাকি যে 3%, এই 3% আমরা পাচ্ছি, এই যে 3%, এটা হচ্ছে স্বাদু জল, স্বাদু বা মিষ্টি জল বলতে পারি, এটা হচ্ছে স্বাদু জল। এবারে এই স্বাদু জলটাকে আমি একটু বড় করে দেখাই যে এই স্বাদু জলটা কিভাবে রয়েছে। এই স্বাদু জলটাকে আমি বড় করে দেখাচ্ছি। দেখো, এই 70%টা হচ্ছে হিমবাহ। হিমবাহ মানে যেখানে জলটা বরফ হিসেবে জমে থাকছে। হিমবাহ মানে পাহাড়ের উপরে আমরা দেখি না প্রচুর বরফ জমে থাকে সাদা হয়ে, তো সেটাকে বলা হয় হিমবাহ। তাহলে 70% হিমবাহ, সেটা তো আমরা পাচ্ছি না, আমাদের বরফ হিসেবে থাকলে আমরা ওটা পাচ্ছি না। বাকি 1% রয়েছে এখানে, আর 29% রয়েছে ভৌমজল। ভৌমজল মানে মাটির নিচে যে জলটা থাকছে, কুয়ো, নলকূপ, এগুলোর সাহায্যে আমরা যে জলটা পাচ্ছি সেটা হচ্ছে ভৌমজল। আর যেটা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি, এই যে 1%, এই 1%টা হচ্ছে বিভিন্ন নদী, হ্রদ, এইগুলো। এই নদী, হ্রদ, পুকুর, জলাধার, এইগুলো হচ্ছে মাত্র 1%। তাহলে আমরা মাত্র 3% জল, এই যেটা 3%টাই আমি বড় করে দেখালাম, এই 3%-এর জল আমাদের পানের অযোগ্য, তার মধ্যে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি অনলি 1%। তো এই জলের পরিমাণটা খুব ভালো করে জানতে হবে। শর্ট কোশ্চেন এখান থেকে নানাভাবে আসতে পারে। নোনা জলের শতাংশ কত, অপশন দিয়ে দিল 95, 70, 29, 3, এরকম করে। নোনা জলের পরিমাণ কত, স্বাদু জলের কত শতাংশ, অপশন ওয়াইজ অ্যান্সারটা দেবে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে এরকমভাবে এমসিকিউ, সত্য মিথ্যা, এখান থেকে নানাভাবে আসতে পারে। ওই জন্য আমি বলবো এই জায়গাটা খুব ক্লিয়ারলি কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে, যে যেভাবে আসুক প্রশ্ন আমরা পারি, ঠিক আছে। তো এটা হয়ে গেল 100%-এর একটা ইয়ে, আর এটা আমি 3%-এর আলাদা করে শুধুমাত্র মিষ্টি জলেরটা দেখালাম। এটা ওভারঅল জল, এটা শুধুমাত্র স্বাদু জল যেটা আমরা পানের যোগ্য, সেটার আমি গ্রাফ দেখিয়েছি। এরপরে আমরা সব থেকে গুরুত্বপূর্ণ পড়বো, সেটা হচ্ছে জল দূষণের কারণ কি। জল দূষণের অনেকগুলো কারণ আছে। তোমাদের একটা কাজ করতে পারে যে জল দূষণের কারণগুলি লেখো, সেক্ষেত্রে তোমাদের একটা একটা করে লাইন লিখতে হবে, ঠিক আছে। আর নয়তো যদি বলে দেয় যে শিল্প কারখানার মাধ্যমে কী করে জল দূষণ হয়, গৃহস্থালির মাধ্যমে কীভাবে জল দূষণ হয়, সেটা আসার সম্ভাবনাই বেশি। তো জল দূষণের প্রথম কারণটা হচ্ছে শিল্প কারখানার মাধ্যমে জল দূষণ। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। এবারে এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে ভেতর থেকে, যে শিল্প কারখানা থেকে কীভাবে জল দূষণ ঘটে। এটা 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট আছে, 2 বা 1 দুটো দিতে পারে। তাহলে শিল্প কারখানা কী হচ্ছে, শিল্প কারখানাতে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। আমরা জানি কারখানা স্থাপন করতে গেলে যে সমস্ত গুরুত্বপূর্ণ উপাদানের প্রয়োজন, তার মধ্যে জল একটা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন পদার্থ তৈরি করতে গেলে জলের প্রয়োজন হয়, এবং যখন সেই পদার্থটা উৎপাদিত হয়ে যায়, যে জলটা পড়ে থাকে তার মধ্যে অনেক বিষাক্ত পদার্থ ওখানে মিশতে থাকে জলটার মধ্যে, ঠিক আছে। তো সমস্ত ধরনের মিশ্রিত পদার্থ সেই যখন জলে মিশছে, সেই জলটা আবার কোথায় যাচ্ছে, নদীতে যেয়ে মিশছে।
তো এবারে কীভাবে হচ্ছে, কোন কোন কারখানা থেকে হচ্ছে, সেগুলো আমরা একটু ডিটেলস পড়বো। তাহলে কোন কোন কারখানা থেকে মেনলি হয় জল দূষণটা বেশি পরিমাণে, সেটা হচ্ছে পেট্রো রসায়ন শিল্প, প্লাস্টিক শিল্প, একটা হয় পেট্রোলিয়াম শোধনাগার, ঠিক আছে, যেখানে পেট্রোলটা শোধন হয়, সেটাও একটা হয়, খনিজ তেল শোধনাগার বলা হয়। এই যে এগুলো রয়েছে কারখানাগুলো, শোধনাগার, এই কারখানাগুলোতে প্রচুর পরিমাণে জলটা দূষিত হয়, জল লাগে, সেই জলটাতে ওরা বিভিন্ন জিনিসপত্র তৈরি করতে সেই জলটা ব্যবহার করে, এবং যখন ওটা ফেলে দেওয়া হয় তাতে প্রচুর পরিমাণে দূষিত পদার্থ থাকে। কি কি দূষিত পদার্থ থাকে, কলকারখানা থেকে কি কি দূষক পদার্থ বেরোয়, এটাই লিখতে হবে যে দূষকগুলো কি কি। দূষকগুলোর মধ্যে একটা হচ্ছে রাসায়নিক পদার্থ থাকে, ধাতু থাকে, দুটো হয়, ঠিক আছে, বিভিন্ন রাসায়নিক পদার্থ। এবার রাসায়নিক পদার্থগুলো কি কি সেগুলো আমরা লিখব। এখানে বলতে পারে যে শিল্প কারখানা থেকে রাসায়নিক পদার্থগুলো কি কি। রাসায়নিক পদার্থগুলোর মধ্যে ক্লোরিন থাকে, অ্যামোনিয়া থাকে, ক্লোরিন, অ্যামোনিয়া এই জাতীয় পদার্থগুলো প্রচুর থাকছে। ধাতুর মধ্যে পারদ থাকে, সীসা থাকে, এগুলো প্রচুর পরিমাণে থাকছে, ঠিক আছে। তো এগুলো কী করছে, ওই জলের সাথে মিশে যাচ্ছে, ক্লোরিন, অ্যামোনিয়া, পারদ, সীসা, আরও অনেক কিছু রয়েছে, সায়ানাইড, জিঙ্ক, ঠিক আছে। এটা জিঙ্কটা অ্যাড করবে, জিঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এই পদার্থগুলো মিশছে, তো এইগুলো মিশে জলকে দূষিত করছে, এবং সেটা যখন নদীতে যেয়ে মিশছে তখন জলটা দূষিত হচ্ছে। ক্লিয়ার হচ্ছে? তাহলে শিল্প কারখানা থেকে কী কীভাবে আমি বলবো, বিভিন্ন পেট্রো রাসায়নিক শিল্প, প্লাস্টিক শিল্প, কোন কোন শিল্প থেকে হচ্ছে, এই ধরনের 4টে শিল্প থেকে হচ্ছে। কী কী রাসায়নিক পদার্থ মিশছে, এই রাসায়নিক পদার্থ মিশ্রিত হচ্ছে, যেমন ক্লোরিন, অ্যামোনিয়াম, সায়ানাইড, এগুলো। কী কী ধাতু মিশ্রিত হচ্ছে এই জলে, পারদ, সীসা, জিঙ্ক, এগুলো। তাহলে এগুলো মিশ্রিত হয়ে পড়ে জলকে দূষিত করছে, এবং এটাই হচ্ছে জল দূষণের কারণ। ওকে, মানে শিল্প কারখানা থেকে। এবার 2 নম্বর পয়েন্ট, গৃহস্থালী থেকে কীভাবে হচ্ছে। নেক্সট পয়েন্ট, গৃহস্থালী থেকে কীভাবে। আচ্ছা, গৃহস্থালী থেকে কীভাবে হচ্ছে, গৃহস্থালী থেকে প্রচুর পরিমাণে দূষিত পদার্থ আমাদের ড্রেনের মাধ্যমে, মানে যেটাকে বলা হয় নিকাশি নালা, তার মাধ্যমে হচ্ছে। তো গৃহস্থালী বিভিন্ন ঘর, হস্টেল, স্কুল, হাসপাতাল, এখান থেকে বিভিন্ন পদার্থগুলো, বিশেষ করে যেটাকে আমরা বলতে পারি বর্জ্য, এটা আমরা বলি তো বর্জ্য আর আবর্জনা। এই বর্জ্য আবর্জনাগুলো কি হচ্ছে, গৃহস্থালী থেকে যেয়ে পড়ে বিভিন্ন নদী, নালা, ড্রেন, বিভিন্ন জায়গাতে মিশছে। তো বর্জ্য আবর্জনার মধ্যে কী কী পড়ে, অনেক জিনিস পড়ে, যেমন বিভিন্ন খাবারের, যেগুলো খাবারের রয়েছে, খাবার পচনশীল খাবার, সেগুলো, বিভিন্ন তরি তরকারির খোসা, এগুলো সব মিশে পচে আছে, গলে আছে, দিয়ে জলকে দূষণ করছে, ঠিক আছে। এছাড়া আরও অনেক জিনিস রয়েছে, যেমন বিভিন্ন দূষিত বস্তু, তারপরে ধরো ফিনাইল হবে, ডিটারজেন্ট হবে, ঠিক আছে, ফিনাইল, ডিটারজেন্ট, সাবানের ফেনা খুব ক্ষতি করে, এই জিনিসগুলো, ঠিক আছে। তো এগুলো কি হচ্ছে, এগুলো সমস্ত মিশছে, এই সমস্ত বর্জ্য পদার্থগুলো মিশছে, কোথায় মিশছে, জলের সাথে। এগুলো ড্রেনের মাধ্যমে যাচ্ছে, ড্রেনের মাধ্যমে যেয়ে কোনো বড় পুকুর বা নদী বা নালাতে যেয়ে পড়ছে। তাহলে এটাই কি হচ্ছে, গৃহস্থালী। গৃহস্থালীটা খুব ইজি, তবে আমি বলবো শিল্প গৃহস্থালী থেকেও মুখস্থ করতে, দুটোই মুখস্থ করতে, তবে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে শিল্প কারখানা থেকে, ঠিক আছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে, এগুলো বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে কৃষিক্ষেত্র থেকে, 3 নম্বর পয়েন্ট, কৃষিক্ষেত্র থেকে কীভাবে জল দূষণ হচ্ছে।
আচ্ছা, কৃষিক্ষেত্র মানে কি হয়? কৃষিক্ষেত্রে আমাদের বেশি ফলন প্রয়োজন হয় কেন? যেহেতু আমাদের প্রচুর পরিমাণে জনসংখ্যা দিন দিন বাড়ছে, উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তো তাদের কি প্রয়োজন? বাসস্থান প্রয়োজন এবং খাদ্যের প্রয়োজন। বাসস্থান এবং খাদ্যের প্রয়োজন বলে তারা কি করছে? সমস্ত জঙ্গলগুলোকে কেটে দিচ্ছে এবং জঙ্গলগুলো কেটে সেই জমিগুলোতে চাষ করছে, এবং সেই চাষটা তারা কি করা হচ্ছে যাতে ফলনটা বৃদ্ধি পায়, তাতেও হচ্ছে না, এত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তখন কি হচ্ছে? ফলনটা যাতে বৃদ্ধি পায় ওই জন্য বিভিন্ন ধরনের কীটনাশক, রাসায়নিক সার এগুলো ব্যবহার করা হচ্ছে, এবং কীটনাশক, রাসায়নিক সার এগুলোর মধ্যে অনেক ধরনের বিষাক্ত রাসায়নিক পদার্থ থাকে। এগুলো অতি ব্যবহার করছে, যাতে অতি ব্যবহারের ফলে ফলনটা বাড়ে। ঠিক আছে, মুনাফার জন্যও করছে, মানুষের চাহিদার জন্যও করছে। তাহলে অতি ব্যবহার করার ফলে এই সব জিনিসে নাইট্রেট থাকে, নাইট্রেট বলে একটা পদার্থ থাকে যেটা খুব বেশি ক্ষতি করে, জলে মিশে জলকে দূষিত করছে। তো এটা হয়ে গেল কৃষিক্ষেত্র থেকে দূষিত পদার্থ। এটা মনে রাখবে, নাইট্রেট থাকে বিভিন্ন রাসায়নিক সার আর ইয়ের মধ্যে, এটা মনে রাখতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ থেকে দূষণ। তেজস্ক্রিয় পদার্থ থেকে দূষণ এটা মেনলি কোথা থেকে আসছে? বিভিন্ন পারমাণবিক চুল্লি, চিকিৎসা কেন্দ্র, বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষাগার থেকে এগুলো আসে। কি কি বললাম? বৈজ্ঞানিক পরীক্ষাগার মানে রিসার্চ সেন্টার যেগুলো হয় না, সেগুলো বৈজ্ঞানিক পরীক্ষাগার। তারপর চিকিৎসা কেন্দ্র ইত্যাদি থেকে এটা দূষিত হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আমি একটু স্পেলিংটা, চিকিৎসা কেন্দ্র। আচ্ছা, তেজস্ক্রিয় পদার্থটা কি? এটা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে তেজস্ক্রিয় পদার্থটা কি? যেটা খুবই বিষাক্ত, আমাদের শরীরে নানা রকম সমস্যা তৈরি করে, রোগ দেখা দেয়। তো কী কী? যেমন যেমন আমি কয়েকটা তোমাদের বইয়েটা নেই, তোমাদের বোঝানোর জন্য বলছি। তেজস্ক্রিয় পদার্থ যেমন সীসা হয়, ক্যাডমিয়াম হয়, এগুলো বিভিন্ন ধাতু। হ্যাঁ, এগুলো আমি যেগুলো বলছি সেগুলো হচ্ছে ধাতু। পারদ হয়, ক্রোমিয়াম হয়, এগুলো সমস্ত তেজস্ক্রিয় পদার্থ যেগুলো খুবই ক্ষতি করে। আর এগুলো প্রত্যেকটা আমি ধাতু বললাম। এছাড়া হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়, ওকে। এগুলো হচ্ছে প্রচণ্ড ক্ষতিকারক। এগুলো যখন মেশে কোনো জলের সাথে, সেই জলটা প্রচুর দূষিত হয়, সেটা যদি আমাদের শরীরে কোনোভাবে আসে তাহলে আমাদের নানা ধরনের রোগ হয়। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের রোগ তোমাদের যেমন বলতে পারি আর্সেনিকটা তোমাদের পয়েন্ট আছে পরে, তখন আমরা বলবো ব্ল্যাক ফুট রোগ হয় আর্সেনিক থেকে। আর বিভিন্ন যদি সীসা দেখি, সীসা থেকে গর্ভপাত হয়, মানে বাচ্চা নষ্ট হয়ে যায়, রক্তাল্পতা, রক্ত কমে যায়। ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে, যেমন এখানে মিনামাটা রোগ হয় পারদ থেকে, মিনামাটা একটা রোগ হয়। বিভিন্ন জিনিসের বিভিন্ন রোগ রয়েছে, এগুলো যদি আমাদের শরীরে আসে তাহলে বিভিন্ন ধরনের রোগ তৈরি হবে। ক্রোমিয়াম থেকে বিভিন্ন মানে ফুসফুসজনিত রোগ হয় এখান থেকে। এগুলো তোমাদের নেই। আমি বললাম যে তেজস্ক্রিয় পদার্থ হচ্ছে সেই পদার্থগুলো যেগুলো খুবই বিষাক্ত, যেমন এইগুলো সীসা, ক্যাডমিয়াম, পারদ, ক্রোমিয়াম, এইগুলো বিভিন্ন জলে মিশে জলকে দূষিত করছে। ওকে, সো আমি নেক্সট পয়েন্টে চলে যাবো। নেক্সট কী আছে তোমাদের? তেজস্ক্রিয় পদার্থের দূষণ। এবারে গুরুত্বপূর্ণ হচ্ছে বিভিন্ন তাপীয় দূষণ। না, তার আগে আমি খনিজ তেল থেকে যে দূষণটা, এটা খুব ইজি, এক লাইনে হয়ে যাবে। খনিজ তেল থেকে যে দূষণটা হয়, এটা কি হয়? সমুদ্রে বিভিন্ন ধরনের খনিজ তেল নির্গত হয়, বিশেষ করে জাহাজ টাহাজ থেকে, সাবমেরিন জাহাজ, এগুলো থেকে বিভিন্ন খনিজ তেল নির্গত হচ্ছে, সেটা সমুদ্রে পড়ছে এবং সমুদ্রে পড়ে জলকে দূষিত করছে, এবং ওই সমুদ্রে বিভিন্ন জলজ প্রাণীগুলো, সেগুলো ওখানে থাকার অযোগ্য হয়ে হচ্ছে, মারা যাচ্ছে। তো এটা হচ্ছে একটা জল দূষণ ঘটাচ্ছে, সাবমেরিন জাহাজ, বড় জাহাজ। ঠিক আছে, এবার হচ্ছে তাপীয় দূষণ, নেক্সট পয়েন্ট। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট পয়েন্টগুলো মনে রাখবে। তাপীয় দূষণ মানে তাপ যেখানে পড়েছে, যেমন তাপবিদ্যুৎ কেন্দ্র, তাপ যেখান থেকে আছে, ওই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র, এখান থেকে জলটা কি হয়? জলাশয়, পুকুর, নদী, নালা এখানে মিশছে, এবং সেখানে কি করে দিচ্ছে? অক্সিজেনের পরিমাণটা কমিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো কোথা থেকে তাপীয় দূষণ হচ্ছে, জায়গাগুলো একটু পড়ে রাখবে। নেক্সট তোমাদের রয়েছে বায়ু দূষণের কারণে জল দূষণ। বায়ু দূষণের কারণে জল দূষণ।
বায়ু দূষণের কারণে আবার কীভাবে জল দূষণ হচ্ছে এটা একটু জানবো। খুব ইজি। বায়ু দূষণ কী হচ্ছে, বিভিন্ন যানবাহন থেকে নির্গত ধোঁয়া, বিভিন্ন কলকারখানা থেকে নির্গত ধোঁয়া, এগুলো কোথায় মিশছে, ধূলিকণা, এগুলো সব বায়ুতে মিশছে। এবারে বায়ুতে মিশে সেখানে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে সেখানে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলো তৈরি করছে, কার্বন মনোঅক্সাইড এগুলো তৈরি করছে। এগুলো কি হয়, এগুলো বৃষ্টির সাথে মিশে যায়, ঠিক আছে, দিয়ে কী তৈরি হচ্ছে, দিয়ে এগুলো হচ্ছে এক ধরনের অ্যাসিড হয়ে তৈরি হয়েছে, বিক্রিয়া হয়ে যাচ্ছে। এই অ্যাসিডগুলোর সাথে বৃষ্টি হয়ে পড়ে এটা আমরা পাচ্ছি অ্যাসিড বৃষ্টি রূপে। এবার যখন এটা অ্যাসিড বৃষ্টি হচ্ছে, অ্যাসিড বৃষ্টি যাচ্ছে কোথায়, বিভিন্ন জলাশয়ে মিশছে, এবং জলাশয়কে কী করছে, দূষিত করছে। খুব ইজি, ক্লিয়ার হয়েছে? এই নামগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, যেটা বই অলরেডি আছে। শেষ হয়ে গেছে এখন। লাস্ট একটা পয়েন্ট আছে, সেটা আর্সেনিক দূষণ, সেটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, একটু ভালো করে এটা তৈরি করবে। আর্সেনিক থেকে কি জল দূষণ হচ্ছে, আমাদের ভৌম জল থাকে, ঠিক আছে, ভৌম জল কি, আমাদের ধরো আমরা এখানে বসবাস করছি, তো এটা হচ্ছে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠের নিচে মাটি টাটি আছে, তার মধ্যে একটা লেয়ার আছে, জলের লেয়ার থাকে, ঠিক আছে, এটা জলের লেয়ার। এবারে আমরা কি করছি, আমরা এই জলের লেয়ারে কি হচ্ছে, এখানে আমরা বিভিন্ন নলকূপ খুঁড়ছি এবং নলকূপ বা কল খুঁড়ছি, এখান থেকে জলটা বেরিয়ে আমরা এই জায়গাতে জলগুলো পাচ্ছি, তাই তো, এটা কি হচ্ছে, আমরা এখান থেকে জলটা পাচ্ছি। এবারে আমরা অতিরিক্ত জলটা ব্যবহার করছি, এর ফলে এই ভৌম জলটা খালি হচ্ছে, এবং ভৌম জলটা খালি হওয়ায় এই ভৌম জলের মধ্যে আর্সেনিক, ফ্লুরোসিস এই জিনিসগুলো মিশে থাকে। আমরা যে জলটা খাই তার মধ্যে খুব মিনিমাম পরিমাণে আর্সেনিক থাকে, ঠিক আছে, বিভিন্ন ধরনের খনিজ থাকে, তার মধ্যে অল্প পরিমাণে আর্সেনিক থাকে, এর সাথে আর্সেনিক, ফ্লুরোসিস থাকে, কিন্তু যখনই ওই মাত্রাটা বেশি হয়ে যাবে না, সেটা ক্ষতিকারক। তো অনেক সময় এটা খালি হয়ে যাচ্ছে, জলের লেয়ারটা আস্তে আস্তে কমতে থাকছে, জল ফাঁকা হয়েছে, কিন্তু লেয়ারটা তো পুরো রয়ে যাচ্ছে, জলটা কমে যাচ্ছে, তো জলটা এরকম করে কমে যাচ্ছে, তখন কী হচ্ছে, এই জায়গাটা ফাঁকা হচ্ছে, তখন ওখানে আর্সেনিক অলরেডি থাকছে মাটির মধ্যে, সেই আর্সেনিক আর অক্সিজেনের সাথে, এখানে তো খালি মানে অক্সিজেন থাকবে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, বায়ুর সাথে বিক্রিয়া করে ওই আর্সেনিকের পরিমাণটা আরও বেড়ে যাচ্ছে, সেটা জলের সাথে মিশ্রিত হচ্ছে, এবং সেটা যখন ওপর দিয়ে আসছে, এই আর্সেনিক মিশ্রিত জল এখানে আমরা পাচ্ছি, এই আর্সেনিক মিশ্রিত জল যখন আমরা খাচ্ছি, সেটা আমাদের শরীরকে ক্ষতি করছে, এটা হচ্ছে আর্সেনিক দূষণ। এই আর্সেনিক দূষণের কারণে একটা মনে রাখবে, ব্ল্যাক ফুট রোগ হয়, ব্ল্যাক ফুট রোগ হয়, হাতে পায়ে পায়ে বড় বড় কালো কালো ছোপ হয়ে যায়, বেশি যদি আর্সেনিক জলে থাকে, ঠিক আছে। তো এতটাই আজকে থাকলো, আমি বাকি অংশটা দাগ দিয়ে দিচ্ছি তোমাদের বইয়ে, কোন থেকে কী পড়তে হবে। তাহলে আমরা দেখলাম বোর্ডে কী কীরকম প্রশ্ন আসতে পারে। এবারে দেখে নেব বইয়ে কোন কোন জায়গায় পড়বো। তাহলে আমরা প্রথম যে প্রশ্নটা করেছিলাম, জল দূষণটা হচ্ছে কীভাবে, সেটার উত্তরটা হচ্ছে এই প্রশ্নটা, ঠিক আছে, এই জায়গাটা তুমি পড়ে নিও। আচ্ছা, এরপরে এই জায়গাটাতে সেরকমভাবে কিছু গল্প রয়েছে, কিছুই নেই ইম্পর্টেন্ট। এবারে আমরা দেখলাম যে গঙ্গা নদী, ওগুলো পড়লাম, যে কোন কোন নদীগুলো বেশি অতিমাত্রায় দূষিত, এটা হচ্ছে ওয়ার্ল্ডের নদীগুলো, হোয়াংহো, মিসিসিপি এগুলো, আর পৃথিবীর নদী। আর যদি বলে ভারতের নদী, তাহলে গঙ্গা প্রথমে লিখে তারপর এই নদীগুলো, যে কোনো নদী 2-3টে পড়বে, গঙ্গা, যমুনা, কৃষ্ণা এগুলো লিখতে পারো। গঙ্গা কিভাবে হচ্ছে, সেটা হচ্ছে গত কয়েক দশক থেকে এখান থেকে এতটা হচ্ছে গঙ্গা কিভাবে দূষিত হয়, বুঝছে। আচ্ছা, এরপরে হচ্ছে জলের পরিমাণ। এই জায়গাটা আমি বারবার বলেছি, ভালোভাবে ক্লিয়ার পড়বে, এই জায়গাটা খুব ভালোভাবে তৈরি করবে, কারণ এখান থেকে নানা রকম কোশ্চেন আসতে পারে এই জায়গাটা। এবং এই যে এই যে সুন্দর করে ডায়াগ্রাম করে দিয়েছি, এই জায়গাতে তো পুরো পরিমাণ বলেছে যে 100 ভাগের মধ্যে 97 নোনা, 3 ভাগ স্বাদু, এই 3 ভাগের মধ্যে 2 ভাগ হয়েছে হিমবাহ আর 1 ভাগ হয়েছে স্বাদু, 2 আর 1 মিলে 3 হচ্ছে। আর এখানে দেখিয়েছে ওই 3 ভাগটার কী রয়েছে, কোথায় কী রয়েছে। 3 ভাগের মধ্যে হিমবাহ 70%, হ্রদ নদী মাত্র 1%, আর ভৌমজল 29%, এটাও তৈরি করে রাখবে। এই যে স্বাদু জল হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ, এটা সমুদ্রের জল হচ্ছে, এটা এখানে রয়েছে। তাহলে এইটা হচ্ছে তোমাদের শূন্যস্থানে আসতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে, এখানে খুব ভালোভাবে তোমাদের ছক করে দেওয়া আছে, তোমাদের পড়তে অনেক ইজি হবে। শুধু আমি বলবো, যদি বলে জল দূষণের কারণগুলি লেখো, ওরকম আসবে না, তোমাদের ভাগ ভাগ করে আসবে। যদি বলে জল দূষণের 3টি কারণ লেখো, তখন তোমরা এই লাইনটা লিখবে, তার সাথে আরেকটা লাইন অ্যাড করবে, শিল্প ও কারখানা থেকে কিভাবে দূষিত হচ্ছে, গৃহস্থলে, এগুলোর পয়েন্টগুলো লিখে দিলেই হবে। কিন্তু যদি বলে যে শিল্প কারখানা থেকে কিভাবে জল দূষিত হচ্ছে, তাহলে তোমাকে এইটা মুখস্থ করতে হবে।
এবারে এর ভেতরেও শর্ট কোশ্চেন আসতে পারে, যেমন শিল্প কারখানা থেকে কী ধরনের রাসায়নিক পদার্থ মিশ্রিত হয়, কী ধরনের ধাতু মিশ্রিত থাকে। যেমন রাসায়নিক পদার্থগুলো আমি লিখে দিয়েছিলাম, অ্যামোনিয়া, ক্লোরিন, এগুলো জিঙ্ক, পারদ, সীসা, এগুলো হচ্ছে বিভিন্ন ধাতু। এগুলোও আসতে পারে শর্টের জন্য। তাহলে তোমাদেরকে এটা পুরোটাই মুখস্থ করতে হবে। নেক্সট হচ্ছে গৃহস্থালী থেকে, এটাও ভেতর থেকে তৈরি করবে। কৃষিক্ষেত্র থেকে এটা ইম্পর্টেন্ট। এবং এখানে একটা জিনিস মনে রাখবে, এই সারে নাইট্রেট থাকে। তাহলে কোন পদার্থে নাইট্রেট থাকে যেটা জল দূষণ করে, ক্যান্সারও হতে পারে, শিশুদের রক্ত চলাচলে অসুবিধা ঘটায়, তাহলে এটা একটা সমস্যা, এটা একটু ভালো করে তৈরি করবে। নেক্সট তেজস্ক্রিয় পদার্থ, এটা পুরোটা পড়বে। তেজস্ক্রিয় পদার্থ কী কী আমি বোর্ডে লিখে দিয়েছি, ওগুলো তোমরা পারলে এখানে ছোট্ট করে এখানে লিখে রাখবে। নেক্সট হচ্ছে খনিজ তেল থেকে দূষণ, এগুলো রিডিং পড়বে, এগুলো বিশাল কিছু নেই, এগুলো একটু রিডিং পড়বে। হ্যাঁ, বাকি লাস্ট দুটো একটু ভালো করে তৈরি করবে। এই বায়ু দূষণ থেকে কীভাবে জল দূষণ হচ্ছে, অ্যাসিড বৃষ্টি কীভাবে হচ্ছে, এইটা অ্যাসিড বৃষ্টির প্রসেসটা এখানে রয়েছে, এগুলো। আচ্ছা, নেক্সট হচ্ছে আর্সেনিক দূষণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কী কী ইম্পর্টেন্ট বললাম, আর্সেনিক দূষণ ইম্পর্টেন্ট, বায়ু দূষণ ইম্পর্টেন্ট, শিল্প কারখানা থেকে দূষণটা তুমি পেতে পারো এক্সামের জন্য, ঠিক আছে, কৃষিক্ষেত্র থেকে পেতে পারো, এগুলো, ঠিক আছে। আর্সেনিক দূষণটা আমি চাইবো পুরোটাই তৈরি করতে, যে কীভাবে আর্সেনিক জলকে দূষিত করতে পারে, এটা কিন্তু পুরোটাই খুব ইম্পর্টেন্ট। আমরা আজকে এতটাই পড়েছি, বাকি অংশটুকু আমরা নেক্সট দিনে শেষ করবো, কেমন? থ্যাংক ইউ।